আমাদের আগরতলা মিউনিসিপাল খবরটা আমি আসেনি, টিভির মধ্যে আমি দেখে সাথে সাথে আধিকারিকদের আমি ফোন করি যে কি হয়েছে বিষয়টা দেখুন তো, এবং ইট ওয়ার্কস। তো ইচ্ছে করে নিজের উপর নির্ভর করে যে আমি কিছু মানুষের জন্য করব কি করব না। সমস্ত মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ চাকরি করে, কেউ চাকরি থেকে অবসরপ্রাপ্ত, ঘরের ভিতর মহিলারা যারা আছে অনেকে ঘরেতে কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু আমাদেরকে দেখে রাখার জন্য, ওয়েলফেয়ারের জন্য একজন ব্যক্তিকে নির্বাচিত করে এবং সংখ্যাধিক্যের কারণে একটা সরকার গঠিত হয়। কিন্তু এই সরকারের কিন্তু বিরাট দায়িত্ব এই কারণে, এই যারা বিশ্বাসটা রেখেছে, যে আস্থা রেখেছেন, সে আস্থাটা যেন বারবার 5 বছর পর পর কিন্তু ঘুরতে থাকে, সেটা বিভ্রান্তি করার চেষ্টা থাকবে। কিন্তু মানুষ সব বুঝে, মানুষের জন্য কারা কাজ করে। আগে আমরা দেখতাম সরকার, বহু সরকার আমরা দেখেছি, এখন আজকে সারা ভারতবর্ষের যে অবস্থান, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। এটা তো অস্বীকার করার উপায় নেই, বুঝতে হবে সেটা। আগে কি হতো, ইউপিএ সরকার বা কংগ্রেসের সময় খালি স্ক্যাম, মানে সরকারে আসতে হবে, স্ক্যাম করতে হবে, এই যে একটা মানসিকতা, ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা থাকে না। আমার কাছে মাঝে মাঝে খবর আসে এখানে এই টুকটাক হয়, হবে এটা কিছু আমি অস্বীকার করছি না, কারণ বহুদিন ধরে এই ধরনের একটা সংস্কৃতি শুধু ত্রিপুরা রাজ্যেও কিন্তু সেটা বিদ্যমান। তো তার থেকে আমাদের এই ট্রেনিং দিয়ে তাদের মানসিকতা পরিবর্তন করে আস্তে আস্তে সেই জায়গায় আসতে হবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কালকে আমরা ওনার 129তম জন্মজয়ন্তী পালন করলাম। তো সেখানে উনি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন, দেশের জন্য যেভাবে কাজ করে গেছেন, সেটা আমরা করলাম, তারপর ভুলে গেলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আয়েস করে মনে করতো যে আমি আয়েস করব, 33 বছর বয়সে, মাত্র অল্প বয়সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর, বাবা যায় কোনোদিন, ইচ্ছে করলে যা খুশি করতে পারতেন, কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন। প্রতিটা ব্যক্তি যদি মনে করে আমার যতটুকু করার, আমি যদি ওই জায়গাটা কিছু করতে পারি, এই একটু করেই একটা বিরাট সমষ্টি হয়। তাহলে আমাদের পক্ষেও, যারা আজকে আমরা রাজনীতিতে এসছি, গতানুগতিক রাজনীতি বাদ দিন, আগে তো তাত্ত্বিক কথা শোনাতো, আমরাও বসতাম, কি জানি কথা বলে, ভিয়েতনাম থেকে আরম্ভ করে কোথায় সোভিয়েত ইউনিয়ন এসবই বলতো। আমরা ভাবতাম হয়তোবা ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, সেই ব্যাগের থেকে হয়তোবা মাঝে মাঝে বেরোবে। মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করতে চায়, দুটো খেয়ে, পড়াশোনায় হোক, খেলাধুলায় হোক, কাজের ব্যবস্থা যেন থাকে, সব জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। আজকে কৃষক যারা আছে, কৃষকরা যাতে ঠিকভাবে তাদের বীজ বুনতে পারে, সেখানে তাদের ফসল যেন বেশি ঠিকভাবে হয়, তাদেরকেও দেখে রাখার যে দায়িত্ব, যে বিভিন্ন স্কিমের মাধ্যমে যখন বিপর্যয় হয় তাদেরকে হেল্প করা, এই যে সার্বিক একটা গার্জিয়ানশিপের যে বিষয়, গার্জিয়ানশিপের বিষয়টা, সেটা যে কোনো সরকারের প্রয়োজন। তাহলে ভারতবর্ষের গার্জিয়ানশিপ এখন নরেন্দ্র মোদীজির। আমাদের ত্রিপুরার সরকার, এখানে সবাই আমরা যারা আছি সবাই মিলে আমরা সরকারের চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি নেই। সেই জায়গায় আমরা আশা করি যে, আমরা সবসময় বলি যে ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা তৈরি করবো। জিএসডিপি এখন সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরাতে, এখানে পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে। তো সব দিক দিয়ে একটা পারফরমেন্স স্টেট এখন হয়ে গেছে। এত চারিদিক দিয়ে আর কি, ইন্ডাস্ট্রি বলুন, এখানে আমাদের এগ্রিকালচারই বলুন, সার্ভিস সেক্টরে বলুন, সব দিক দিয়ে মানুষ এখানে আসছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার একটা মডেল স্টেট, যেটা গুজরাট মডেল নিয়ে আমরা খুব গর্ব করি। প্রধানমন্ত্রীজি এমন কিছু কাজ করেছেন যেটা উপরওয়ালাই সব করেন। 13 বছরে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখানে জলের জন্য কৃষি সম্ভব হতো না, সেখানে কিভাবে জল উনি
সংরক্ষণ করে জলকে ব্যবহার করার যে পদ্ধতি সেগুলো করে আজকে এই গুজরাটকে কোন জায়গায় নিয়ে গেছে। আমরা কেন পারলাম না? আসার পরে কিছু আপনারা দাবি রেখেছেন যে শরীর চর্চার একটা জিম বা ব্যায়ামাগারের যদি এখানে ব্যবস্থা করা যায়। অসুবিধা কিছু আছে বলে আমার মনে হয় না, নিশ্চয়ই সেটা আমি দেখবো। এটা একটা কথা এখানে বললেন যে এখানে প্রায় 8 ঘন্টা জমি ওনাদের আছে, যদি পার্কের ব্যবস্থা যদি করা যায়। আমি আধিকারিকদের সাথে কথা বলবো, এবং আমরা তো বিভিন্ন জায়গায় এই ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করছি, বিশেষ করে বর্ধমানের সব জায়গায় পরিত্যক্ত যে পুকুরগুলো ছিল সেখানেও কিন্তু আমরা অনেক এখানে যা করেছি, মানে অন্যান্য বিধানসভার তুলনায় এখানে সবচেয়ে বেশি হয়েছে আমি মনে করি। সেটা নিয়ে আলোচনা করব, এবং যদি ডেভেলপমেন্ট হয় আমাদের সরকার, আমরা সবসময় ডেভেলপমেন্ট ছাড়া কথা বলি না, কাজের মাধ্যমে আমরা থাকতে চাই। এবং আমি সত্যি আজকে এখানে নব অঙ্গীকার কথাটার মাধ্যমেই কিন্তু প্রতি বছর, মানে নব অঙ্গীকার প্রতি বছরই আসবে, 16 বছর ধরে আসছে। এক একবার অঙ্গীকার করতে হবে যে আমরা আগামী দিন আমরা কিভাবে চলবো, কি আমাদের ভবিষ্যৎ, আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাব, সেগুলো প্রতি বছরই কিন্তু আমাদের সেই অঙ্গীকার করতে হবে, সেই প্রমিস আপনাদের করতে হবে। এবং আমি এখানে দেখলাম যিনি প্রথমে স্বাগত ভাষণ রেখেছেন, উনি এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। নেশামুক্ত ত্রিপুরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব, এবং বিভিন্ন জায়গায় মানুষ, মানে বিভিন্ন বাড়ি ঘরে তার প্রভাব কিন্তু পড়ছে। এইদিকে আমাদের মনে হয় একটা আন্দোলন ছাড়া সেটা সম্ভব হবে না। আমরা তো আরক্ষা দপ্তর, পুলিশ দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ ধরে সামাজিকভাবে সেটাকে প্রতিরোধ না করা যাবে তাহলে কোনোদিন সম্ভব হবে না। আজকে এখানে আমরা একদিক দিয়ে রক্তদান শিবির করলাম, আর এখানে শিশু মেলা করলাম, তারপর বাড়ি চলে গেলাম। আমার মনে হয় এই ধরনের আন্দোলনেরও একটা কর্মসূচি করতে হবে, যে আজকে প্রতিদিন আমাদের দেখতে হবে কোন কোন এরিয়ার মধ্যে কে আছে, কি করছে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ করা দরকার। সেটা আজকের দিনে আপনাদের অঙ্গীকার করতে হবে, এবং আপনারা আপনাদের এই যে অঞ্চল, সেই অঞ্চল থেকেই শুরু হোক না এই আন্দোলন। তার মধ্যে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেখানেও জলের ব্যবস্থা করছি। 86% অলরেডি আমাদের প্রতিটা ঘরে জল আমরা পৌঁছে দিচ্ছি, এখানে পরিশোধিত পানীয় জল। আমি জানি আমাদের এখানে কিন্তু অনেক সময় সমস্যা হয়, জল ঠিকভাবে আসে না, অনেক সময় আয়রন মিশ্রিত জল আসে, এমুক আসে তেমুক আসে। তো এগুলো আমাদের, যেমন এক জায়গায় কথা হচ্ছিল যে আয়রন মিশ্রিত জল একটা পার্সেন্টেজ বলছিল, যদি এই পার্সেন্টেজ থাকে আমাদের ত্রিপুরার, সেটা খেলে নাকি শরীরের কোনো অসুবিধা হয় না। আমি বলছিলাম ওই মানে কনফারেন্স যখন হচ্ছিল, আমি বললাম আপনাকে যখন এই জলটা দেবো আপনি খাবেন কি? কেন দেখবো পরিষ্কার জলটা আছে কিনা। বলছে না, মানে সাইন্টিফিক্যালি দেখা গেছে এই জল যদি একটা পার্সেন্টেজ বলেছে, এটা যদি থাকে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা তো সেরকম বলবো না, আমরা তো এখন আয়রন রিমুভার প্লান্ট লাগাচ্ছি বিভিন্ন জায়গায়, এবং এটাও বলছি যে আয়রন রিমুভার প্লান্টের সেটারও যেতে সব সময় সেটাকে মানে মেনটেনেন্স থাকে, তার জন্য। কারণ দিলাম, এরপর দেখা গেল কদিন বাদে আয়রন রিমুভার প্লান্ট সেটাও নষ্ট হয়ে গেছে। এগুলো দেখে রাখা, মনিটরিং করা, এগুলো খুব প্রয়োজন। আমি আশা করি আজকে যারা এখানে রক্তদান করতে এসেছেন, রক্তদান বিষয়ে আমাদের মাননীয় কর্পোরেটর বলেছেন, এর থেকে ভালো কাজ তো আর হতে পারে না। আমাদের মানে পার্সেন্টেজের হিসাবে যদি এখানে 40 লক্ষ লোক ত্রিপুরার বাস, তো সেখানে আমাদের পার্সেন্টেজের হিসাবে 40,000 যদি আমি ধরে নিই, তাহলে 1% আমাদের রাখতে হবে স্টোরে। তো ত্রিপুরাতে প্রয়োজন 40,000 ইউনিট ব্লাড আমাদের প্রয়োজন। তো সেটা আমাদের
ঠিকভাবে আসছে, এখানে কোনো অসুবিধা হয় না। এই ধরনের শিবির যখন হচ্ছে, মানুষ রক্ত দিচ্ছে, রক্তের সাবস্টিটিউশনও নেই। তো এটাকে মেনটেন করার জন্য আমাদের রক্ত সঞ্চালন পরিষদও আছে, তারও সব জায়গায় বলে মেনটেন করতে। বেশি রক্ত দিলে, আজকে আপনি এখানে 5,000 বোতল রক্ত দিলেন, সেটাকে রাখতে পারবেন না। তার RBC 3 মাসের পরে নষ্ট, শরীরই নষ্ট হয়ে যায়। মহিলারা ইচ্ছা করলে আপনার মানে 3 বার বছরে রক্ত দিতে পারে, পুরুষরা 3 বার দিতে পারে। এবং মানে আমাদের শরীরে রক্ত যেহেতু নষ্ট হয়ে যায়, তার একটা ক্ষুদ্র অংশ খালি দান করা যায়। পুরুষদের বেলায় 26 পার কেজি 26 ml, আর মহিলারা 16 ml। এই খালি লাগে আপনার 350 ml যদি আমি কালেক্ট করি। তো এই যে একটা মানুষের মধ্যে একটা তার যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস এই ধরনের যখন শিবির হবে তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে। তো আমি জানি না এখানে এই ধরনের আছে কিনা, মানে মোট কথা হচ্ছে সব জায়গায় আছে, এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, সেই সব জায়গায়ও আমরা পুলিশকে বলেছি আমি ওইসব জায়গায় যাওয়ার জন্য। সব জায়গায় একই কথা বলি, মানুষ যদি প্রতিরোধ করে তবে এটা সম্ভব হবে। ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এত সুন্দর আছে, অনেকে চেষ্টা করছে ত্রিপুরা সম্পর্কে। বিরোধীরা প্রায়শ বলে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। আপনাদের এই অঞ্চলেই আজ থেকে 10 বছর আগে আসাটাই ভয়ানক একটা বিষয় ছিল। আপনারা নিশ্চয়ই এই কথাগুলো ভুলে যাবেন না। রাত্রিবেলা তো অসম্ভব বিষয়, এখন কিন্তু এগুলো নেই। হয়তো 1-2টো ঘটনা হয়, সব তো শেষ করা যাবে না। থানাও থাকবে, পুলিশ কাছারিও থাকবে, এগুলো তো থাকবেই। কিন্তু একদম একদম পুরো কমপ্লিটলি নির্মূল করে দেবেন সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আমাদের জিরো টলারেন্স যেটা বলি, আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অবস্থায় এই ধরনের ঘটনা না হয়। সামাজিক ঘটনা, গার্হস্থ সমস্যার খবর আসে অনেক সময়, তো খুব খারাপ লাগে অনেক সময় এগুলো। কিন্তু মানুষ আমরা, এবং প্রাণী জগতের মধ্যে নাকি সবচেয়ে শেষে মানুষই এসছে, এবং মানুষ এসেই মানুষের সমস্যার সৃষ্টি করছে। যে এই জায়গার মধ্যে আমাদেরও সচেতন থাকতে হবে, এবং এই ধরনের যে সামাজিক যে কার্যকলাপ আমরা যদি করি, তাহলে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়, সেটা কিন্তু অনেকটা উন্নত মানের হবে। একটা কাজ করতে গেলে, খারাপ কাজ করতে গেলে 10বার চিন্তা করবে। আমরা অনেক সময় বলে যে চাকরি নেই, এর জন্য অনেকে এই ধরনের নেশার দিকে ঝুঁকছে। আমি একটা উদাহরণ দিয়ে বিধানসভায় আমি বলেছি, এখানেও প্রতি জায়গায় বলি, এরকমটা না। এরকমও লোক আছে যিনি নাকি একটা ওয়েল টু ডু ফ্যামিলি, পয়সাপাতির সমস্যা নেই, এবং ভালো খেলাধুলায়ও ছিল, ভালো পড়াশোনায়ও ছিল, কিন্তু সেই নেশাতে কেন গেল? নেশাতে গেলে ফিলিং অফ ওয়েল বিং একটা হয়, সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য করি, যে আমি যেটা বলবো সবার শুনতে হবে। এটা খেলে যে ফিলিং অফ ওয়েল বিং হয়, যা কিছু বলতে পারি, বা নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় নেশাগ্রস্ত হয়। এতেও হয়। আমরা একদিকে চাকরিরও ব্যবস্থা করছি, আবার আরেক দিক দিয়ে আমরা একটু বাদে আমার 12টার সময় আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে স্টার্ট আপ যে প্রোগ্রাম, স্টার্ট আপ ইন্ডিয়া বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভাবছেন যে চাকরি দিয়ে তো সম্ভব হবে না, স্টার্ট আপ যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের, তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানাতে পারি, সে আরো 10টা 20টা 100টা লোককে ও চাকরি দিতে পারে। এবং সেই দিশায় কিন্তু কাজ করছি আমরা। আমাদের ত্রিপুরা তো বিভিন্ন স্টার্ট আপ পলিসি আমরা করেছি, ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি, স্কিম আমরা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছি। এগুলো তো আমরা করছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন সামাজিক যদি অস্থিরতা থাকে, তাহলে এই ধরনের করার মধ্যে যে মানে মাথার থেকে যে এগুলো বেরোবে ইনোভেটিভ আইডিয়া, সেটা সম্ভব হবে না। আমরা জানি কোনো জায়গায় যখন কোনো অস্থিরতা থাকে, তখন কিন্তু সেই জায়গার দামও কিন্তু কমে যায়।
এবং ওই জায়গার মধ্যে মানুষ একটা অশান্তির মধ্যে থাকে, ভালো কাজ করতে ভালো লাগবে না, যে আমি যদি বাড়িতে যাব ওই পাড়ার মধ্যে তো এই অবস্থা, এই ধরনের অসভ্যতা আমি চলে। যে সারা ত্রিপুরাকে আমরা একটা সভ্যতার যে একটা জায়গা, সেই স্থানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির আদর্শকে সামনে রেখে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি।